বাঁকুড়া জেলার একটি খুবই সুন্দর পর্যটন কেন্দ্র হলো জয়পুর। প্রকৃতির কোলে সাজানো এই জায়গা শুধু ভ্রমণকারীদের জন্য নয়, ইতিহাস আর লোককথার ভান্ডার হিসাবেও বিখ্যাত। চারিপাশে বিস্তৃত ঘন জঙ্গল, যেখানে শাল পিয়াল আর মহুয়া গাছের সারি, যা মনকে দেয় এক অনন্য শান্তি। গরমের ছুটি হোক বা শীতের আনন্দ, আবার বর্ষার ভেজা প্রকৃতি হোক, প্রতিটি ঋতুতেই এই জঙ্গল ভ্রমণকারীদের কাছে সমান আকর্ষণীয়। আর এই জঙ্গলের পাশেই গড়ে উঠেছে জনপ্রিয় একটি রিসর্ট, যার নাম বনলতা রিসর্ট, যেখানে আধুনিকতার ছোঁয়ার সাথে মিশে আছে গ্রাম বাংলার লোক সংস্কৃতি এবং প্রকৃতির স্বাদ। চলুন আজ আপনাদেরকে প্রকৃতির কোলে দাঁড়িয়ে থাকা এই বনলতা রিসর্টটি ঘুরে দেখাবো এবং তার সাথে এই রিসর্ট সম্বন্ধে সমস্ত তথ্য তুলে ধরবো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুদল ভিলেজে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি বাঁকুড়া জেলার জয়পুর জঙ্গলের পাশে অবস্থিত বনলতা রিসর্ট। বর্ষাকাল পেরিয়ে এখন চলছে শরৎকাল। শরৎকাল হলেও মাঝে মধ্যেই হচ্ছে বৃষ্টি, কখনো হালকা কখনো ভারী। আর এই শরৎকালে বনলতা রিসর্টের চিত্রটা কেমন থাকে সেইটাই আপনাদের সামনে এখন তুলে ধরবো। এছাড়াও থাকছে এই রিসর্টে থাকা খাওয়া সম্বন্ধে সম্পূর্ণ তথ্য। আমি এখন যে রাস্তাটির ওপর দাঁড়িয়ে আছি, এটা হলো হুগলি জেলার আরামবাগ থেকে বাঁকুড়া জেলার কতুলপুর হয়ে রাস্তাটি সোজা চলে গিয়েছে ঐতিহাসিক শহর বিষ্ণুপুর পর্যন্ত। আর এইখান থেকেই শুরু হচ্ছে জয়পুরের সেই বিখ্যাত জঙ্গল। জঙ্গলের শুরুতেই গড়ে উঠেছে এই বনলতা রিসর্ট। এই রিসর্ট থেকে কামারপুকুর ও জয়রামবাটির দূরত্ব প্রায় 40 কিলোমিটারের কাছাকাছি এবং বিষ্ণুপুরের দূরত্ব প্রায় 15 কিলোমিটারের কাছাকাছি। এটা হলো বনলতা রিসর্টের ভেতরে যাবার প্রধান প্রবেশ পথ। এখন চলুন তাহলে আর দেরি না করে যাওয়া যাক রিসর্টের ভেতরে। প্রবেশ পথের বাঁদিকে তাকালেই দেখতে পাচ্ছি এখানে দেওয়ালে আঁকা আছে বেশ কিছু ছবি। গ্রামীণ এই সাজসজ্জা দেখেই বোঝা যায় ভেতরে কি কি জিনিস দেখার আছে। এখন প্রবেশ করলাম রিসর্টের ভেতরে। এই রিসর্টে আসার জন্য সব থেকে কাছের রেল স্টেশন হলো বিষ্ণুপুর। তাই বিষ্ণুপুর স্টেশনে ট্রেন থেকে নামার পর বিষ্ণুপুর বাস স্ট্যান্ড পৌঁছে তারপর সেখান থেকে প্রচুর বাস পাওয়া যায় জয়পুর আসার জন্য। কলকাতা থেকে সরাসরি বাস ধরে আসতে হলে ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে ভায়া ডানকুনি আরামবাগ কতুলপুর হয়ে যে কোনো বিষ্ণুপুরগামী বাস ধরে নামতে হবে জয়পুর বাস স্টপেজে। দূরত্ব 130 কিলোমিটার, সময় লাগবে 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টার কাছাকাছি। রিসর্টের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ছে খুব সুন্দর একটি পুকুর। এই পুকুরটাই হলো রিসর্টের মূল আকর্ষণের একটা অংশ। সকালের নরম আলো কিংবা বিকেলের আড্ডা, এই জায়গাটা সবসময়ই মন ভরিয়ে দেবে। পুকুরের এই শান্ত জলের ওপর ভেসে বেড়াচ্ছে নীল আকাশ আর সাদা মেঘের ছায়া। প্রকৃতি যেন নিজের আয়না তুলে ধরেছে আমাদের সামনে। চারিপাশে সবুজ গাছপালা, লাল মাটির রাস্তা, হালকা বাতাস আর পাখির ডাক, সব মিলিয়ে পরিবেশটা যেন একেবারে গ্রামের শান্ত আবহ তৈরি করে দিয়েছে। এই পুকুরের ধারে বসে বেশ কিছুক্ষণ সময় কাটালেই মিলবে এক অফুরন্ত শান্তি, যা শহরের ব্যস্ততম জীবনে খুঁজে পাওয়া সত্যিই কঠিন। পুকুরের ধারে ধারে বাঁশের ডগার ওপর সুন্দরভাবে বাঁধা রয়েছে লণ্ঠন। প্রতিটি লণ্ঠনের ভেতরে দেওয়া আছে ইলেকট্রিক কানেকশন। সন্ধ্যাবেলায় যখন একে একে লণ্ঠনগুলো জ্বলে ওঠে, তখন পুরো পুকুর পাড় জুড়ে ছড়িয়ে পড়ে এক অন্য রকমের আলো। মনে হয় যেন গ্রামের সেই চিরচেনা লণ্ঠনের আলো আধুনিক ছোঁয়ায় ফিরে এসেছে। পুকুরের জলে লণ্ঠনের প্রতিফলন পুরো পরিবেশটাকে আরো রূপকথার মতো সাজিয়ে তোলে। এদিকে পুকুর ঘাটের সামনে সিমেন্ট দিয়ে তৈরি করা আছে বাদ্যযন্ত্র সহ একটি সাঁওতালি মানুষের মূর্তি। এই মূর্তিটা শুধু সাজসজ্জার জন্য নয়, বরং এই রিসর্টের প্রকৃত গ্রামীণ পরিবেশ আর সংস্কৃতির প্রতীক। ঘুরতে ঘুরতে দেখতে পেলাম রিসর্টের ভেতরেই বিক্রি হচ্ছে বাঁকুড়া জেলার বিখ্যাত টেরাকোটা শিল্প। এখানেই পাবেন ঐতিহ্যবাহী টেরাকোটা ঘোড়া, বিভিন্ন রকমের প্রতিমা আর গ্রামীণ শিল্পকলার অসাধারণ সব নিদর্শন।
এছাড়াও আছে ডোকরা শিল্প। হাজার হাজার বছরের পুরানো এই ধাতব শিল্পকলা আজও সমান জনপ্রিয়। মাটির গন্ধে টেরাকোটা আর ধাতুর ঝলমলে ছোঁয়ায় ডোকরা, সব মিলিয়ে এই স্টল যেন বাঁকুড়ার শিল্পের ছোট্ট প্রদর্শনী। মন চাইলে এখান থেকেই কিনে নিতে পারবেন সেই সব শিল্পকর্ম যা আপনাকে বারবার মনে করিয়ে দেবে বনলতা রিসর্ট আর বাঁকুড়ার শিল্প সংস্কৃতির স্মৃতি। নির্জনতা আর জঙ্গলে ঘেরা একেবারে ছবির মতো সাজানো এই বনলতা রিসর্ট বাইরে থেকে দেখলে মনে হয় যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা আস্ত একটা গ্রাম। প্রায় 60 বিঘা এরিয়া জুড়ে গড়ে উঠেছে বিশাল এই রিসর্ট। তবে মরশুম অনুযায়ী এখানে আসলে নানান রকমের বাহারি ফুলের বাগান দেখতে পাওয়া যায়। শুধু সৌন্দর্যের জন্য নয়, কর্মসংস্থানের দিক থেকেও এই রিসর্ট খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিনের প্রায় 300 থেকে 400 মানুষের কাজের সুযোগ তৈরি হয়েছে এখানে। কেউ হোটেল এবং রেস্টুরেন্টে, কেউ বা আবার রক্ষণাবেক্ষণে, আবার কেউ কৃষিকাজ বা পশুপালনে জড়িত। তাই এই রিসর্টের সুযোগ সুবিধা বা পরিষেবা একেবারেই আলাদা। এটা হলো বনলতা রিসর্টের নিজস্ব পোল্ট্রি ফার্ম। এখানে যত্ন সহকারে লালন পালন করা হয় শত শত মুরগি। এখান থেকেই রিসর্টের রান্নার জন্য সরবরাহ করা হয় টাটকা মাংস। পোল্ট্রি ফার্ম ছাড়াও এই রিসর্টের আরেকটা বিশেষ দিক হলো এইখানে লালন পালন করা হয় নানান রকমের পশু পাখি। প্রকৃতির মাঝে সেই সব পশু পাখিদের দেখে মনে হতেই পারে যেন আমরা একটা গ্রামীণ কোনো ছোট্ট চিড়িয়াখানায় চলে এসেছি। শিশুদের জন্য তো বটেই, বড়দের কাছেও এই জায়গা ভ্রমণের আনন্দকে করে তোলে দ্বিগুণ। এখন চলুন তাহলে এক এক করে দেখে নিই এই রিসর্টের ভেতরে লালন পালন করা সেই সব পশু পাখিদের। এইদিকে রিসর্টের গাছগুলিকে কেটে ছেটে বিশেষভাবে সাজানো হচ্ছে। কত যত্ন সহকারে কাজ করা চলছে এখানে প্রকৃতির সবুজকে আরো সুন্দর করে তোলার জন্য। সামনেই দেখতে পাচ্ছি একটি খড়ের ছাউনি দেওয়া মাটির ঘর, আর এই ঘরটির ভিতরেই রয়েছে বেশ কয়েকটি খরগোশ। খরগোশগুলির মধ্যে কেউ খাবার খাচ্ছে, আবার কেউ লম্বা লম্বা কান নাড়াতে নাড়াতে ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। খরগোশগুলির কাছ থেকে এবারে চলে আসলাম ঘোড়াশালে। আপাতত দুটি ঘোড়া এখানে বাঁধা রয়েছে, তবে এই ঘোড়া দুটিকে দেখলেই বোঝা যায় বেশ যত্ন সহকারে ওদেরকে রাখা হয়েছে। ঘোড়াশালের পাশেই আছে একটি বড় সড়ো গোশালা। প্রচুর গরু এখানে রয়েছে এবং তাদেরকে লালন পালন করা হয় বেশ যত্ন সহকারে। এই গরুগুলির থেকেই রিসর্টের প্রতিদিনের দুধের যোগান দেয়া হয়, তাই যেসব খাবারের জন্য দুধের প্রয়োজন হয় সেগুলো সম্পূর্ণভাবে যায় এখান থেকেই। আর সব থেকে উল্লেখযোগ্য হলো বনলতা স্পেশাল চা ও রসগোল্লা, যা সারা বছরই এই রিসর্টে পাওয়া যায়। গোশালার কাছ থেকে এবারে চলে আসলাম এমু পাখির খাঁচার সামনে। এই এমু পাখিগুলি মূলত অস্ট্রেলিয়ার পাখি। প্রচুর এমু পাখি এখানে রাখা হয়েছে এবং তাদেরকে বিশেষ যত্নে লালন পালনও করা হয়। দেখতে অনেকটা উট পাখির মতো হলেও এদের স্বভাব একেবারেই আলাদা। খুব শান্ত স্বভাবের এই পাখিগুলি একেবারেই কিন্তু উড়তে পারে না। লম্বা লম্বা গলা আর বড় বড় চোখ। কেউ শান্তভাবে দাঁড়িয়ে আছে, আবার কেউ ধীর ভঙ্গিতে হাঁটতে হাঁটতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তবে সত্যি বলতে কি, প্রকৃতির কাছাকাছি থেকে এতগুলি এমু পাখি একসাথে দেখার সুযোগ খুঁজে পাওয়া সত্যিই কঠিন। এমু পাখির পাশের খাঁচাটির মধ্যেই রয়েছে প্রচুর টার্কি পাখি। এই টার্কি পাখি আসলে উত্তর আমেরিকার পাখি। এরা দলবদ্ধভাবে থাকতেই বেশি পছন্দ করে। দেখতে অনেকটা মুরগির মতো হলেও আকারে কিন্তু অনেক বড়। বিশেষ করে পুরুষ টার্কির গলায় আর মাথায় লাল ঝুলন্ত মাংসের অংশ থাকে। এই অংশ দেখেই ওদের আলাদা করে চেনা যায়। তবে এই পাখিগুলি কিন্তু খুব অল্প দূরত্বের জন্য উড়তে পারে। বনলতা রিসর্টে বেড়াতে এসে সত্যি একসাথে এত বিদেশি পাখি কাছ থেকে দেখার একটা অন্যরকম আনন্দ। টার্কি পাখির কাছ থেকে এবারে চলে আসলাম কোয়েল পাখির খাঁচার সামনে। এখানে প্রচুর কোয়েল পাখি রাখা হয়েছে। এই কোয়েল পাখির আদি নিবাস হলো জাপান। 1595 সালে জাপানে প্রথম
এদের গৃহপালিত করা হয়েছিল এবং সেখান থেকে এটি বিশ্বজুড়ে পরিচিতি লাভ করে। খুব ছোট্ট আকারের এই পাখিগুলি একেবারে চঞ্চল স্বভাবের, তবে খুব বেশি দূর এরা কিন্তু উড়তে পারে না, তাই এদেরকে খাঁচার মধ্যে রেখে লালন পালন করা হয়। কোয়েল পাখি সাধারণত গড়ে 2 থেকে 3 বছর পর্যন্ত বাঁচে, তবে ভালো করে যত্ন নিলে 5 বছর পর্যন্ত বাঁচতে পারে। কোয়েল পাখির এই পাশের খাঁচাটির মধ্যেই আছে আরো অনেক আকর্ষণীয় পাখি ও মুরগি। এখানে আছে বিভিন্ন প্রজাতির পায়রা, গিনি ফাউল আর করকনাথ মুরগি। পায়রা আমাদের খুবই পরিচিত একটি পাখি, তাই শুধু সৌন্দর্যের জন্য নয়, প্রাচীনকাল থেকে বার্তা আদান প্রদানেও ব্যবহার হতো এই পাখি। বিভিন্ন প্রজাতির পায়রা এখানে রাখা হয়েছে। এরপরে বলি গিনি ফাউল। আফ্রিকার এই পাখিদের পুরো শরীর জুড়ে পালকের ওপর ছোট ছোট সাদা দাগ থাকে, দেখতে অনেকটা মুরগি আর টার্কির মিশ্রণের মতো। গিনি ফাউল হলো খুব শক্তপোক্ত একটি পাখি। এদেরকে সাধারণত খামারে খুব সহজেই লালন পালন করা যায়। এবারে আসি করকনাথ মুরগির কথায়। পাখনা থেকে আরম্ভ করে ঠোঁট এমনকি মাংস এবং হাড় পর্যন্ত কালো রঙের হয়। করকনাথ মুরগির মাংসে প্রচুর প্রোটিন আছে এবং ফ্যাটও খুব কম, তাই বাজারে এর চাহিদা অনেক বেশি। শুধু খাঁচার ভেতরের পাখিই নয়, রিসর্টের খোলা জায়গাতেও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে বেশ কয়েকটি রাজহাঁস। এই রাজহাঁসকে অনেক সময় সৌন্দর্যের প্রতীক হিসাবে পালন করা হয়, তবে পুকুরের জলে ঘুরে বেড়ালে রাজহাঁসদের সৌন্দর্য আরো বেড়ে যায়। বাগানে কিংবা রিসর্টে এদেরকে রাখা হয় পরিবেশকে আরো মনোরম করে তোলার জন্য। এইভাবেই পুরো রিসর্ট ঘুরে দেখা গেল বেশ কিছু পশু পাখি। সত্যি একসাথে এত বৈচিত্র্য দেখার এক অসাধারণ অভিজ্ঞতা হলো। সামনেই আসছে শীতের মরশুম, আর এই শীতের মরশুম মানেই তো বেড়ানোর সেরা সময়। তাই বনলতা রিসর্টের ভেতরে এখন জোর কদমে চলছে নতুন করে সাজিয়ে তোলার কাজ। একদিকে যেমন চলছে জমি পরিষ্কার করে শীতকালীন সবজি চাষের প্রস্তুতি, তেমনি অন্যদিকে ইতিমধ্যেই লাগানো হয়ে গিয়েছে বাহারি ফুল গাছের চারা। শীতের সকালে যখন এই ফুলগুলি ফুটে উঠবে, তখন পুরো রিসর্ট একেবারে রঙে রঙে ভরে যাবে। সব মিলিয়ে বলা যায় শীতের মরশুমে বনলতা রিসর্টকে সাজানো হচ্ছে এক নতুন রূপে, যাতে পর্যটকদের কাছে এই রিসর্ট হয়ে ওঠে ভ্রমণের প্রথম পছন্দ। চলে আসলাম রিসর্টের সবজি ঘরের সামনে। তাহলে আর দেরি না করে চলুন এখন ভেতরে প্রবেশ করে দেখে নেওয়া যাক এই এত বড় ঘরটির মধ্যে কি কি সবজি রয়েছে। চারিদিকে তাকালেই চোখে পড়ছে টাটকা লাউ কুমড়ো থেকে শুরু করে ঝিঙে, গাজর, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম এবং আরো অনেক রকমের সবজি। রিসর্টের রান্নাঘরে প্রতিদিন এই সবজি ব্যবহার করে অতিথিদের জন্য তৈরি করা হয় সুস্বাদু খাবার। সবজি ঘর থেকে এবারে চলে আসলাম রিসর্টের রান্নাঘরে। দেখছি উনানের মধ্যে পরপর 7টি বড় বড় কড়া চাপানো আছে। এইখানেই রান্না করা হয় ভাত এবং তরি তরকারি, তাও আবার সম্পূর্ণ কাঠ এবং শালপাতার জ্বালানিতে। এখন চলেছি রিসেপশনের দিকে, রিসর্টের রুম ভাড়া সম্বন্ধে তথ্য জানতে। গাড়ি পার্কিং এর ব্যবস্থা রিসেপশনের সামনেই রয়েছে, তবে এখানে গাড়ি পার্কিং এর জন্য আলাদা করে কোনো টাকা পয়সা দিতে হয় না। রিসেপশনের ভেতরে এই দাদা দিদিরাই আমাকে এই রিসর্টের রুম ভাড়া সম্বন্ধে সমস্ত তথ্য দিয়েছেন। এই রিসর্টের মধ্যেই রয়েছে বিভিন্ন ধরনের কটেজ। কেউ চাইলে নিতে পারে সাধারণ কটেজ, আবার কেউ চাইলে বিলাসবহুল ডিলাক্স রুম কিংবা ফ্যামিলি স্যুটও বেছে নিতে পারেন। তাই আপনাদের সুবিধার জন্য আমি সেই সব কটেজের ভাড়া সম্বন্ধে একটা তালিকা ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম। দেখে নিতে পারবেন কোন রুমে থাকতে গেলে কত খরচ পড়বে।
তবে খাওয়া দাওয়া কিন্তু সম্পূর্ণ আলাদা, কোনোটাই কিন্তু রুম ভাড়ার কোনো প্যাকেজের মধ্যে নেই। আর সিজন অনুযায়ী রুম ভাড়ার রেট কিন্তু পরিবর্তন হয়, তাই রুম বুকিং করার আগে অবশ্যই রিসর্টের ফোন নাম্বারে ফোন করে রুম ভাড়ার সম্বন্ধে তথ্য জেনে নেওয়াই ভালো। এবারে চলে আসলাম রিসর্টের রেস্টুরেন্টে। ভেতরে ঢুকতেই ঠান্ডা এসির পরশে মনে হলো যেন এক মুহূর্তেই সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। চারিপাশে সাজানো রয়েছে কাঠের চেয়ার টেবিল। এই কাঠের আসবাবপত্র শুধু বসার জায়গা নয়, বরং পুরো রেস্টুরেন্টের পরিবেশকে করে তুলেছে এক অনন্য সুন্দর। বাঙালি থালি থেকে শুরু করে ইন্ডিয়ান, চাইনিজ সব রকমেরই খাবার দাবার পাওয়া যায় এখানকার রেস্তোরাঁয়। নিয়ে নিয়েছি একটা ভেজ থালি। এখানকার বিশেষত্ব হলো শালপাতার ওপর খাবার পরিবেশন। আর এই ভেজ থালির মধ্যে আছে সাদা ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, উচ্ছে এবং কাঁকরোল ভাজা, মুগের ডাল, শুক্তো, আলু পোস্ত এবং শেষ পাতে থাকছে চাটনি, পায়েস। এই ভেজ থালিটির দাম হলো 120 টাকা। এরপর ননভেজ আইটেম এনাদের প্রচুর রয়েছে, সেটা মেনু কার্ড দেখে আলাদাভাবে অর্ডার দিতে হবে। যেমন আমি নিয়েছিলাম কাতলা মাছের কালিয়া, যার দাম নিয়েছিল 150 টাকা। তবে অবশ্য মাছের পিসের সাইজ ভীষণই বড় ছিল, আর খাবারের স্বাদও ছিল সম্পূর্ণ ঘরোয়া। খাওয়া দাওয়া শেষ করে এবারে চলেছি জঙ্গলকে একটু কাছ থেকে দেখার জন্য। জয়পুর জঙ্গলের সবুজের শোভা আর নিরিবিলি পরিবেশ ভ্রমণকারীদের কাছে এক অসাধারণ গন্তব্য। শহরের কোলাহল থেকে দূরে এসে এখানে যে শান্তি মেলে তা সত্যিই মনকে ছুঁয়ে যায়। জয়পুর জঙ্গলের মধ্যে পথ চলার অনুভূতি একেবারেই অন্যরকম। চারিদিকে সবুজের সমারোহে ঘেরা উঁচু নিচু গাছপালা, হালকা বাতাস দিয়ে বয়ে যাওয়া পাতার শব্দ, কিংবা দূর থেকে ভেসে আসা অজানা কোনো পাখির ডাক এবং কোনো ছোট বড় প্রাণীর দেখা, আর প্রকৃতির স্নিগ্ধ আবহ, এই সব মিলিয়ে যেন মনে হয় জীবনের সত্যিকারের সৌন্দর্য লুকিয়ে রয়েছে এখানে। তাই প্রকৃতির এই বৈচিত্র্য প্রতিটি ভ্রমণপ্রেমীর কাছে এক অনন্য অভিজ্ঞতা। জয়পুর বাঁকুড়া বনলতা রিসর্টের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।